আজকের ক্লাস মূলত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এনইপির এইসি সাবজেক্টকে নিয়ে। এইসি সাবজেক্টের একটা ছুটি গল্প নিয়ে আমি কথা বলবো। ছুটি গল্পের প্রথমে একটা প্রশ্ন উঠে আসে, ছুটি বলতে ঠিক কোন ছুটি? স্কুল থেকে ছুটি, না কলেজ থেকে ছুটি, না জীবন থেকে ছুটি? আমরা জীবন থেকে ছুটি কথাটা অনেক সময় ব্যবহার করি। নর্মালি আমরা যারা আজকে প্রেজেন্ট আছি, আমরা কিন্তু ওই পুজোর ছুটি, গ্রীষ্মের ছুটি, মানে কোনো কর্মবিরতি, কোনো পড়াশোনার বিরতিটাকে আমরা বলি। কিন্তু আরও একটা ছুটি রয়ে যায়, যেটা আমরা দেখি জীবন থেকে ছুটি, কারণ এই জীবন থেকে মুক্তির প্রত্যাশা। তাহলে এই গল্পে জীবন থেকে মুক্তি, জীবনের ছুটি, না কোনো পড়াশোনা থেকে ছুটি, এই দুটো প্রশ্নকে সামনে রেখে আমরা গল্পটা আগাবো। গল্পের সূত্রপাত আর পাঁচটা শর্ট স্টোরির মতোই, যেহেতু এমসিকিউ হবে আমরা টেক্সটটাকে জাস্ট কমপ্লিট করছি। প্রথম লাইনেই দাগ দিয়ে রাখো, বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তী। হেভি নাম, ফটকে পাড়ার সব থেকে ড্যাংপিটে ছেলে, পাড়ায় একটা ফটকে বলে ছেলে থাকে, সব থেকে ড্যাংপিটে, সেই ফটিক চক্রবর্তী। ফটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবোদয় হইল। কি ভাবোদয়? নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ট, একটা শালকাঠ মাছ তুলে, জাহাজের মাছ তুলে বা নৌকার মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে, সেটা সকলে মিলে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। বাচ্চারা হয় না, অনেক সময় আমরা ছোটোবেলায় অনেকে করেছি, বা তোমরাও এখানে অনেকে প্রেজেন্ট ছিল ছোটোবেলায়, কোনো গুঁড়ি থাকলে বা কিছু পড়ে থাকলে হাতে করে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া, বা পায়ে করে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া। বিশেষত প্রাইমারি স্কুল থেকে যখন কেউ ফিরেছে, তখন এই পায়ের সামনে যেটা পেয়েছে সেটাকে শর্ট করে করে নিয়ে এসেছে। আলুর সিজনে আলু, ক্যাঁট আলু থেকে বড় আলু, এরকম করে গেছে। এরকম একটা ব্যাপার, এটা বাচ্চাদের বেশ আমোদের ব্যাপার, আনন্দের ব্যাপার। এটা এই আনন্দের কিন্তু কোনো ভাগ হয় না। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা দাগ দিয়ে রাখো এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোশ্চেন, কোন প্রস্তাব? কমর বাঁধিয়া সকলে যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে দাগদা ফটিকের কনিষ্ঠ ছোট ভাই মাখনলাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল। মাখন আর ফটিক, মাখনলাল যে গুঁড়ির উপরে, হয়তো পাড়ায় যখন আমরা ছোটবেলায় খেলতাম, বা অনেকেই খেলতে গিয়ে দেখেছো, পাড়ায় একটা অধিক পাকা ছেলে বা অধিক পাকা মেয়ে থাকতো বাচ্চাদের মধ্যে, সে পুরো খেলাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতো। তো মাখনলাল হচ্ছে সেই রকম। গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ও উদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসরতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। ফটিক আসিয়া আস্ফলন করিয়া কইল, এই দেখ দেখো, মার খাবি, এই বেলা ওঠ। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। বাচ্চাদের একটা জেদ, যা বলবে তার বিপরীত আচরণ করবে। এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার অবাধ্য ভাইয়ের গণ্ডদেশে গোলায় অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। মানে গালে আর কি, সরি, সাহস হইল না। কোশ্চেন, কার কি সাহস হইল না? দেখতে রাখো। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলে এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আরেকটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আর একটু বেশি মজা আছে। প্রস্তাব করিল, দাগদের কাছে মাখনকে শুদ্ধ ওই কাঠ গোড়াইতে আরম্ভ করা যাক। এক কাজ করো, মাখন আছে, ওই মাখনকে সহ, ওই কাঠটা মাখন উপরে বসে আছে, মাখনকে সহ কাঠটা গোড়ানো হোক। তাহলে কি, মাখনকে গোড়াতে গেলে তো মাখন তো পড়ে যাবে নিচে, গোড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল, দাগ দিয়ে রাখো, ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের নাই ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা, হেইয়, সাবাস জওয়ান, হেইয়। গুঁড়ি এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট আনন্দিত হইয়া উঠিল। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল। একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। বালকদের ক্রীড়ার আনন্দ, পয়েন্ট আমি পুরোটা টেনে নিচ্ছি, পুরোনো পয়েন্ট বাদ দিয়ে। বালকদের ক্রীড়ার আনন্দ, বালকদের ক্রীড়া কেমন ছিল, সেই ক্রীড়ার আনন্দ। বালকদের ক্রীড়ার আনন্দ, বালকদের কি ক্রীড়া ছিল, সেই ক্রীড়ার আনন্দটাই বা কীরূপ ছিল, সেটা আমরা এখানে পেলাম। বালকদের ক্রীড়ার আনন্দ, অর্থাৎ ক্রীড়া মানে খেলা, খেলার আনন্দ, বালকদের খেলার আনন্দ, বালকদের ক্রীড়ার আনন্দটা হচ্ছে আমরা লক্ষ্য করলাম এখানে। পরের অংশ যদি আমরা দেখি, পরবর্তী অংশ,
পরের অংশ যেটা আমরা লক্ষ্য করলাম, গল্পের দ্বিতীয় অংশ আমরা কি পেয়েছি? গল্পের দ্বিতীয় অংশে পরের অংশ আমরা দেখছি যে এরপর যেটা আমরা লক্ষ্য করছি যে ফটিক গটাগতে কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাছের গোড়া চিবাইতে লাগিল। কাছের গোড়া একটু একটু করে চিবাতে লেগেছে এবং এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটা অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, ডাক দিয়ে রাখো, চক্রবর্তীদের বাড়ি কোথায়? ডাক দিয়ে রাখো, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ডাক দিয়ে রাখো, ওই হোতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল। আর ছোটবেলায় সে হয় না, ওই নৌকার নদীর ধারে যাদের বাড়ি, কাশ গাছের ডাঁটা, মানে তখন তো আখ কেনার পয়সা থাকে না মানুষের হাতে, ওই কাশ গাছের ডাঁটা চিবাতো এবং হেভি খেতে, মিষ্টি 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 এই ধরনের ব্যাপার। তো সেই জানি না বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে ওই রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাঘাবাগ দিয়ে আসিয়া কহিল, ডাক দিয়ে রাখো, ফটিক দাদা, মা ডাকছে। তাহলে এই চলিলেন পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও, আগন্তুকের আগমন, একটা আগন্তুকের আগমন। অবিলম্বে বাঘাবাগ দিয়ে আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফলাক্রোশে হাত পা ছুঁড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, ডাক দিয়ে রাখো, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, ডাক দিয়ে রাখো, না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ, ডাক দিয়ে রাখো, হ্যাঁ মেরেছে। কোশ্চেন, কে কাকে মেরেছে? তখন আর ফটিকের সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ডাক দিয়ে রাখো, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপাটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, ডাক দিয়ে রাখো, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, এই কি হচ্ছে তোমাদের? ডাক দিয়ে রাখো, কোশ্চেন, কে এটা বলেছিল? হাত তুলিস পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও। ফটিকের ক্রোধ, পুরনো পয়েন্ট কাটতে হবে না, যদি তার নতুন করে দিচ্ছি। ফটিকের ক্রোধ। ফটিকের মা বিস্ময় আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ডাক দিয়ে রাখো, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন, একদম ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পাই নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশ্বম্ভরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক, ডাক দিয়ে রাখো, আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। ডাক দাও, বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে দাগদাও তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে, মানে একদম উত্তরাধিকার সূত্রে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়া গেল। এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও। ফটিকের কলকাতা যাত্রা, কিভাবে ফটিক কলকাতা গেল সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। ফটিকের কলকাতা যাত্রা, ফটিক তার মা তাকে সামলাতে না পেরে কলকাতা পাঠিয়ে দিল। কিন্তু এটা ঘটনা আমরা যদি দেখি খুব ভালো করে, তাহলে দেখব যে বাড়িতেই কিন্তু সবথেকে ভালো আশ্রয়। আত্মীয় বাড়িতে যে পড়াশোনা হয় না কোনোদিনও। তাহলে প্রশ্ন, ফটিক কি সেখানে গিয়ে পড়াশোনা করতে পারবে?
না অন্য কোনো ছুটি হবে, দেখি কি হয়। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের, দাগিয়ে রাখো ফটিকের বয়স কত, 13 বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়া গেয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি জ্ঞানকাণ্ড আছে। বিশেষত দাগদাও 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, এমন বিপদ আর নাই। স্বভাব নাই, দাগদের কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো আধো কোথাও ন্যাকামি, পাখা কোথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা, প্রবঞ্চকতা। হঠাৎ কাপড় চোপড়ে পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়ে ওঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরে মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়, অর্থাৎ 7-8 লেভেলটা আর কি। হঠাৎ করে যেন সবাই বড় হয়ে যায়, জামা কাপড়ের পরিমাণ রক্ষা করে না, কোলার টোন চেঞ্জ হয়ে যায়, সব কিছু মিলে একটা সমস্যা। আর সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর। আর তার আগের প্যারাটা পয়েন্ট করে দাও তো, ওই কলিকাতা থেকে ওই যে জ্ঞানকাণ্ড আছে পর্যন্ত, ওই প্যারাটা পয়েন্ট করে দাও। মামির ভাবনা বা অখুশি মামি, যার যেটা ইচ্ছা, মামির ভাবনা বা অখুশি মামি, যার যেটা ইচ্ছা সে সেটা করবে এখানে। মামির ভাবনা বা অখুশি মামি। বিশেষত তার পরের অংশ যদি আমরা দেখি, সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত, ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে, নিজেকে বিক্রি করে দিতে পারে পর্যন্ত। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা দাগদাও প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। বয়স সন্ধিকালের বৈশিষ্ট্য। বয়স সন্ধিকালের বৈশিষ্ট্য কেমন ছিল, এই বয়স সন্ধিকালের বৈশিষ্ট্য সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। বয়স সন্ধিকালের বৈশিষ্ট্য, বয়স সন্ধিকালের বৈশিষ্ট্য। পরের অংশ, মামি স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গহের মতো প্রতিভাত হইতেছে, এইটাই ফটিকে সবচেয়ে বাজিত, খারাপ লাগত। মামি যদি দৈবার তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ডাক দিয়ে রাখো, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাওগে, একটু পরগে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাওস ঘুড়ি লইয়া বোঁ বোঁ শব্দে উড়াইয়া বেড়াবার সেই মাঠ, তাই রে নাই রে নাই রে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী মানে নদী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। স্কুলে, তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। গ্রামের জন্য মন খারাপ বা স্মৃতিচারণা পয়েন্ট করতে পারো, ভালো পয়েন্ট। স্মৃতিচারণা, কোন স্মৃতিকে কে চারণা করলো? স্মৃতিচারণা। স্মৃতিচারণা। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ভার ক্লান্ত গর্ধবের মানে গাধার মতো নীরবে সহ্য করিত।
ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা ডাক দিয়ে রাখো, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন, স্কুলের ছুটি হোক। কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার বিপদে পড়িল। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত। ইহার কোন অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, দেখ দেখো, বই হারিয়ে ফেলেছি। মামি অধর ঠোঁটে দুই প্রান্তে বিরক্তি রেখা অঙ্কিত করিয়া বলিলেন, দেখ দেখো, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়াছিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো হয়ে বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণে অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা যে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল, তাহা সে হতো। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারো কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। পরদিন প্রাতঃকালে ফটিককে দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবু বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবু নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থরথর করিয়া কাঁপিতেছে। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, ডাক্তার পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলাম। খিটমিট করিয়াছেন পর্যন্ত সাইড পয়েন্ট করে দাও, খিটমিট করিয়াছেন পর্যন্ত। মামির অসন্তোষ ও ফটিকের অসুস্থতা, পুরনো পয়েন্ট থাকলে কাটতে হবে না, যেহেতু এমসিকিউ। মামির অসন্তোষ ও ফটিকের অসুস্থতা, মামির অসন্তোষ ও ফটিকের অসুস্থতা। মামি অসন্তুষ্ট আর তার সাথে ফটিক যে অসুস্থ সেটাও আমরা এখানে লক্ষ্য করলাম। পরের অংশ, ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা ডাক্তার, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, ডাক্তার, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্ভরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন, ডাক্তার ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ। বিশ্বম্ভরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, 1 বাও মেলে না, 2 বাও মেলে না। কি ব্যাপারটা? জলের মাপ হচ্ছে। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না।
এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়ায় উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ডাক দিল, ফটিক, সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, হ্যাঁ। মা আবার ডাকিলেন, ওরে ফটিক বাপধণ্ডে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকে লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, ডাক দিয়ে রাখো, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। 1299 বঙ্গাব্দের পৌষ মাসে এই গল্পটি লেখা হয়েছে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, জীবন থেকে ফটিকের ছুটি বা ফটিকের মৃত্যু। পুরনো পয়েন্ট আছে ওদের সম্ভবত, ফটিকের মৃত্যু। সমগ্র গল্প জুড়ে ছুটি শব্দটা কি না, ছুটি শব্দটা জীবন থেকে মুক্তি, পড়াশোনা থেকে ছুটি নয়, কর্ম থেকে ছুটিও নয়। এই কাহিনীটাই বোঝানো হয়েছে বলে গল্পের নাম হয়েছে ছুটি, সার্থক এবং তাৎপর্যমণ্ডিত।